আরে হ্যালো, জানো কি অবস্থা? কেমন আছো? ভালো আছো তুমি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ স্যার আছি ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি তো অনেক ভালোই আছি। তবে কি অবস্থা তোমার? তোমাকে না সঙ্গে করে আমি একটু এক জায়গায় যেতে চেয়েছিলাম। ব্যাপারটা কি তোমার মনে আছে? হ্যাঁ স্যার, মনে থাকবে না কেন? কিন্তু আমার সঙ্গে যে শিউলিকে নিয়ে যেতে চেয়েছিলেন, ওকেও কি নেবেন না আমি একলাই যাব আপনার সঙ্গে? মানে আমাকে একটু খুলে বলেন স্যার, আমার ভয় লাগছে। না না, এই শোনো, আমি অন্য কাউকে নেব না, জাস্ট শুধু তোমাকেই নিয়ে যাব। যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে তুমি একলাই যেতে পারো। কি তোমার কি কোনো আপত্তি আছে? বলো আমাকে। ও, ঠিক আছে স্যার, সে না হয় বুঝলাম, কিন্তু কোথায় যাব আপনার সঙ্গে একা একা? আমি একটা মেয়ে মানুষ, আর তাছাড়া আপনি আমার অফিসের কলিগ, মানে ব্যাপারটা কেমন না? আপনার সঙ্গে যাব, এটা আসলে আমার কোনো সমস্যা না, কিন্তু কোথায় যাব একটু বলেন তো স্যার। মানে আপনার মনের মতলবটা কি? একটু খুলে বলেন, আমার মনের থেকে একটু ভয় দূর হোক। বলেন না স্যার। আরে তুমি কি আজকে নতুন নাকি? তুমি ভয় পাচ্ছ? এর আগেও তো তোমাকে নিয়ে ঘুরলাম, কত কিছু করলাম। তো এত ভয় পাচ্ছ কেন? আমি কি বদলে গেছি নাকি? না স্যার, আমি তা বলতেছি না, আপনি ব্যাপারটা অন্যরকম ভাবে দেখছেন। মানে বলছিলাম যে কি আর বলবো স্যার। আহ কি বলবো, লজ্জা করে। আমি বলছিলাম স্যার, আমার ভয় করে আপনি যেভাবে করেন না, ওইভাবে করলে আমি আসলে পাই না, আমার খুব কষ্ট হয়। তাছাড়া আপনার যে শরীরের ওজন আমি সহ্য করতে পারি না। এই জন্য ভয় লাগে। আচ্ছা শোনো, তুমিও কি আমার চেয়ে কম? তুমিও তো উচ্চতায় মানে 5 ফিট 4 ইঞ্চি। তারপরে তোমার সারা শরীর কত সুন্দর, সুডল মাংসে ভরা ভরপুর, নাদোষ নুদোষ, কত সুন্দর দেখতে তোমাকে, মসৃণ, লাবণ্য। আর যথেষ্ট, তুমিও তো মানে অনেক যুবতী, একটা দারুণ হ্যান্ডসাম যুবতী। তুমি কি একদম হ্যাংলা পাতলা নাকি? অনেক সুন্দর তো, পারবে না কেন? আর আমি এত কি হয়ে গেছি? আমি তো মনে করছি আমি তোমার কাছে হার মেনে যাই, পারি না। মানে আমাকে দিয়ে তোমার অতটা হয় না, তারপরে তুমিই আমাকে ভয় পাচ্ছ? তারপরেও স্যার, হ্যাঁ, আপনি ঠাপনে যে একবার খাবে স্যার, সে সারা জীবন মনে রাখবে। হ্যাঁ, আপনি তো জানেন না আমার কি অবস্থাটা হয়, অত বড় জিনিসটা। আপনি আমার জায়গায় থাকলে বুঝতেন স্যার। তারপরেও ভালো লাগে, অনেক মজা পাই আমি, ভালোই লাগে বেশ, অনেক বড় জিনিসটা। তো আমি তো ওই সময় হয় না, অনেক সময় লাগে আমার। একটু বেশি সময় হলে আমার ভালো হয়, কিন্তু ভয় লাগে আসলে, অন্য অন্য মানুষের ভয় করি স্যার। যদি কোনো মানুষ আমাকে দেখে আমাদের ব্যাপারটা আসলে বুঝে ফেলে সম্পর্কটা, তাহলে সমস্যা হবে না স্যার? তারপরে আমি তো 3 মাস পর পর দেশের বাড়িতে একবার বা 2 দিনের জন্য হলেও বেড়াইতে যাই। যদি মানে কেউ জেনে যায় আমার হাজবেন্ডের কাছে আমি ধরা পড়ে যাই স্যার। তাছাড়া এরকম মাঝে মাঝে করলে জায়গাটা বড় হয়ে যায় না স্যার? বলেন। আরে না, এসব কিচ্ছু হয় না। ভুলভাল ধারণা তোমাদের। আরে ভরা নদীতে যদি একটা পাথর ছুঁড়ে মারো না, তাহলে তো পাথরটা পানি ভাগ হয়ে পাথরটা ডুবে যায়। তারপরে আবার কি পানি সমান হয়ে যায় না? তো এরকম তোমাদেরটাও, আমারটা যখন দেওয়া হয়, ব্যবহার করা হয়, তখন একটু হয় জায়গাটা। তারপরে ওইটা যখন ইউজ করা হয় না, আবার পূর্বের মতো ঠিক হয়ে যায়। বুঝলেন না ব্যাপারটা? কোনো অসুবিধা নেই। হুম, নিজে তো শুধু বলতেই পারে ওই কথা, খেলাটা বুঝি আমি। আমার মাসের কয়দিন যায়। হুম, আর শোনা, আমার জন্য পাগল হয়ে থাকে। এত পাগল হইতে বলছে কেন কে? তুমি এত পাগল হয়েছে কেন? আমার কি আছে এত ভালো লাগে আমাকে? এতটাই ভালো লাগে আমাকে, বলো। হুম, একবারে সব ছেড়ে তোমার কাছে চলে আসি, আমি আর বাসায় যাবই না। নেবেন আমাকে? আরে এত গভীরে যাচ্ছ কেন? তোমারও হাজবেন্ড আছে, আমারও ঘরে বউ আছে, মাঝখান দিয়া দুইজন, যেহেতু অফিসের কলিগ তুমি আমি, তো এভাবে কেন? না হয় আমার পোস্টটা তোমার চেয়ে একটু উপরে,
সেক্ষেত্রে তুমি আমাকে সম্মান করো, কিন্তু দুজন মাঝে মধ্যে এরকম একটু হানিমুন করলাম, ঘুরলাম, বেড়ালাম, তোমাকে কিছু কেনাকাটা করে দিলাম, বা মাঝে মধ্যে তুমি আমাকে একটু খুশি করলা, কোথায় যে পার্সোনাল ভাবে একটু সময় দিলা। এই যে আগে যেভাবে করছি এখনো এভাবে একটু মাঝে মধ্যে যাবো, সময় দেবো, আড়ালে একটু, তোমারও হবে, আমারও মন ভরবে। এভাবেই যতদিন আমরা পাশাপাশি চাকরি করব, করবো, সমস্যা কি? এতে কি তোমার কি কোনো আপত্তি আছে? আরে না, জান, এভাবে বলছো কেন? আমার কোনো, স্যার, আমি আপনাকে তুমি করে বলে ফেলছি মোহনের অজান্তে। আসলে আমি আপনাকে অনেক অনেক কাছের ভাবি তো, এই জন্য অনেক কাছের ভাবি। কিছু মাইন্ড করবেন না। না, আমি নিজ থেকে অনেক আবেগপূর্ণ হয়ে আপনাকে এভাবে কথা বলে ফেলি। তো ব্যাপার না। ঠিক আছে, শুক্রবারের দিন ঠিক বিকেল 4টায় আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন, আমি জাস্ট 3টা ঘন্টা আপনাকে সময় দিব। এই 3 ঘন্টা সময়ের মধ্যে আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন, আমাকে নিয়ে আপনি যা খুশি তা করবেন। কিন্তু শর্ত একটা, 3 ঘন্টার বেশি আমি আপনার সঙ্গে সময় দিতে পারবো না, পারবো না, পারবো না। কথাটা মাথায় রাখবেন, ঠিক আছে সাহেব? মনে থাকবে? এই তো হয়ে গেল, হ্যাঁ। মনে থাকবে না কেন? অবশ্যই খুশি হলাম আমি। তুমি যেহেতু আমার কথা রাখছো, তাহলে কিন্তু কথা ওইটাই, শুক্রবার দিন ঠিক বিকেল 4টায় আমি তোমাকে ফোন করে যেখানে ডাকবো তুমি আমার সঙ্গে চলে আসবা। দুইজন ঘুরবো ফিরবো, আর জাস্ট বেশি নাই, 1টা ঘন্টার সময় তো। নিরিবিলি আমার একটা ফ্রেন্ডের বাসায় যাব, ওখানে যে দুজন একটু সময় পার্সোনাল কাটাবো। তবে আগের মতো অত ইয়ে করবো না। তুমি যেভাবে চাইবে আমি সেভাবেই দিব। ঠিক আছে, বুঝে নাও কথাটা। জি সাহেব, মনে থাকবে। তবে একটা কথা শোনেন, ওই সেই দিনের মতো অত কষ্ট দিলে আমি পারবো না, অত কষ্ট দেওয়া যাবে না। আর প্রোটেকশন নিয়ে আসবেন, ঠিক আছে? এত কিছু বলতে আমার শরম লাগে। আমাকে দিয়ে এত কিছু বলাবেন না। নিজের মতো নিজে প্রস্তুত নিয়ে আসবেন, আর সাবধানে আসবেন। আর আমাকে ওই ঠিক টাইমে ফোন দিবেন, হ্যাঁ? আমি একটু বাকি বাসায় কাজ আছে, সংসারিক কাজ, সেগুলো একটু সারবো। তা আমি কি ফোনটা রাখবো না আর কিছু বলবেন? আমার তো আসলে ভয় লাগতেছে, কি যে করবো না জানি না, আমি কিচ্ছু বুঝি না। হুম, আচ্ছা, এইসব কথা বলতে আপনার মুখে একটু বাদে না? লজ্জা লাগে না? একটু পাগল হয় নাকি? হুম, ঠিক আছে, দেখবো না শুক্রবার দিন কত পারেন স্যার আপনি। আপনার একদিন কি আমার একদিন, হ্যাঁ, দেখা যাবে। হাসেন আপনার শুক্রবারের দিন। আচ্ছা ঠিক আছে। আর শোনো, আহ শুক্রবার দিন তোমাকে আমি কি কিনে দেবো? তো আসলে তুমি আমার কাছে কি যদি কোনো কিছু চাওয়ার থাকে সেটাও বলো, কোনো কিছু কি নেবে তুমি? কি কিনে দেবো? আরে না, তার যে কি বলেন না সি সি, কি নেব আমি আপনার কাছ থেকে? আপনার কাছ থেকে আপনার ভালোবাসাটাই চাই, আর কিছু চাই না। যেভাবে আমাকে ভালোবাসবেন, বুকে নিয়ে আদর করবেন, এইটাই, এইটুকুই যথেষ্ট, বেশি কিছু লাগবে না স্যার। আর আমি যেন আমি আপনাকে যথেষ্ট আপনার চাওয়া অনুযায়ী খুশি করতে পারি, এটাই হচ্ছে আমার ইচ্ছা। আপনি খুশি থাকলে আমি খুশি। খুব বেশি হলে উম কোথাও যে একটু এমনি এক্সট্রা খাবার টাবার খাইলাম, হোটেল রেস্তোরাঁয় যে, এই আর কি। তাছাড়া বেশি এমন কোনো আমার চাওয়া নেই যে আপনি মার্কেটে যাই আমাকে এইটা কিনে দিবেন, ওটা কিনে দিবেন। তা করবেন কেন? আমি কি আপনার আসলে অন্য অনেক দূরের মানুষ না কাছের মানুষ, বলেন? না না না, এভাবে বলছেন কেন? এভাবে বলছো কেন? তুমি আমার অনেক কাছের মানুষ, হ্যাঁ। এই জন্য তোমার কাছে মনটা খুলে আমি কথা বলি। ফোন করলে ফোনটা কাটতে ইচ্ছে করে না। তো আজকে তো অনেক কথাই হয়ে গেল। আর কথা বলবোই না কেন? আজ 3টা দিন তোমার সঙ্গে কথা বলি না। আর রাত্রেও ফোন দিই না। আসলে একটু সংসারে ব্যস্ত থাকি, এই জন্য আর কি। তো যাই হোক, শুক্রবার দিন ঠিক 4টায় আমি তোমাকে ফোন করলে চলে আসবা। আসলে আমি তোমাকে নিয়ে জাস্ট ওই তোমার চাওয়া অনুযায়ী 3 ঘন্টা সময় তোমার পিছনে ব্যয় করব। এর মধ্যে একটা জায়গায় যাব যেখানে দুজনে একটু খাওয়া দাওয়া করবো, নারে ঘুরবো ফিরবো, বাস এইটুকুই। তবে তুমি খুব একটু সেজে গুজে শাড়ি পরে সুন্দরভাবে মানে আমার সামনে আমাকে একটু প্রদর্শন করবা, আমাকে তৈরি করার জন্য। তোমাকে দেখলে যাতে আমি আরো মুগ্ধ হয়ে যাই, ঠিক আছে? এইটাই হচ্ছে আমার বড় চাওয়া।
আরে ঠিক আছে সাহেব, তাই হবে। তাই হবে, ঠিক আছে। একটু সেজে গুজেই আসবো। আমি কি একেবারে অসুন্দরী নাকি? দেখতে তো আপনার চোখে মাশাল্লাহ অনেক সুন্দরী। তবে সাজতে হবে কেন? ঠিক আছে, আপনি যেগুলো বলছেন, অনেক সেজে গুজেই আসবো। শাড়ি পরে আসবো। ঠিক আছে। তো স্যার, আর আমি রাখতে চাচ্ছি, মাইন্ড করেন না? ফোনটা কাটেন। বেশি কথা বললে আকর্ষণ নষ্ট হয়ে যাবে স্যার। শুক্রবার দিনকে আমার সাথে দেখা করার জন্য প্রস্তুত নেন, এবং সেই দিন মন খুলে সময় 2-3 ঘন্টার মধ্যে আপনি যা খুশি তাই করবেন, যা খুশি তাই করবেন জনাব। তো এখন একটু রাখি, হ্যাঁ? ঠিক আছে, রাখতে যখন চাচ্ছ রেখে দাও। আল্লাহ হাফেজ, ভালো থেকো। বন্ধুরা, আমার ভিডিওটি যদি বিন্দুমাত্র আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বন্ধুরা, আমি কিভাবে নিজের সমবয়সী সৎ ছেলের সাথে পরিপূর্ণ তৃপ্তি পেলাম, সেটাই আজকে আপনাদের সাথে তুলে ধরব। আর এই গল্পটি আপনারা শুনলে অবশ্যই আপনাদের নিজের জল গড়িয়ে পড়বে। তো চলুন শুরু করা যাক। আর তার আগে বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। আমার প্রথম যে ঘরে বিয়ে হয়েছিল, আমার সেই ঘরের স্বামী মারা যায়। তারপরে আমার বাবা মা আমাকে 45 থেকে 50 বছরে এক বয়স্ক মানুষের সাথে বিয়ে দিল, এবং সেই ঘরে যে দেখি সমবয়সী, ঠিক আমার সমবয়সী তার একটা ছেলে আছে, এবং আমার সেই হাজবেন্ডেরও, মানে ওই একটা ছেলে রেখে বউটা মারা যায়। তো আমি কিন্তু অতটা বয়স্ক না, আমার তখন 24 বছর মাত্র বয়স। আর আমার এই সমবয়সী সৎ ছেলেটা বাবার অবস্থা ভালো দেখে কোনো কর্ম করে না, শুধু খায় দায়, ঘুরে ফেরে আর বাড়িতে ঘুমায়, এই তার কাজ। আর এত বড় একটা বিশাল বাড়ি, কোনো লোকজন নাই ওই ফ্যামিলিতে, শুধু আমার হাজবেন্ড এবং তার ছেলে আর আমি, এই তিনজনই সদস্য ছিলাম। আর আমার ওই হাজবেন্ডটা ওই ইন্টার ডিস্ট্রিক্ট গাড়িতে ড্রাইভিং করতো। সে কখন যাইতো কখন আসতো তার কোনো ঠিক ঠিকানা ছিল না। ওই দেখা যায়, যদি আজকে গাড়িতে যায় তো ওই 7 দিন পরে আবার বাড়িতে ফেরে, কখনো রংপুর, কখনো দিনাজপুর, কখনো সিলেট, কখনো চিটাগাং, বিভিন্ন জায়গায় টিপ নিয়ে ভাড়া মারতে যায়। তারপরে আবার ওই 7 দিন, 10 দিন, 15 দিন পর বাসায় ফেরে, এসে 2 রাত 3 রাত থাকে, আবার তো চলে যায়। তো আমার তো দিনকাল শুধু ওই আমার শর্ট ছেলের সঙ্গেই, বাড়িতে দুজনেই থাকি, খায় দেয় আর ঘুমায়, কোনো কাজ নেই। আমি তো বুঝিনি তখন, যখন আমার 24 বছর মাত্র বয়স, পুরো যৌবনবর্তী একটা মেয়ে আমি। আর আমার সমবয়সী আগের ঘরের ওই সৎ ছেলেটা আমার সঙ্গে থাকতো, মানে খাইতো, কখনো আম্মু করে ডাক দিত না, মানে মা বলে কখনোই ডাক দেয়নি। সে যে যখন যেটা সংসারে লাগতো, এইটা করো ওইটা করো, কিন্তু তুমি আমি করে বলতো, কখনোই মা বলে ডাক দিত না। এটা বড় আমার খুব আফসোস লাগতো। তারপরে আমি কখন কিভাবে কি চলি না চলি, সে কিভাবে যেন অন্য একটা ভঙ্গিতে আমার দিকে তাকাতো। আমি তখন বুঝতে পারতাম কিছু একটা, যেহেতু সে আমার সমবয়সী, সেই ক্ষেত্রে আসলে ওর মনে বা কি বইছে এটা আমি কিছুটা ধারণা করতাম। তারপর আমি যখন আমার রুমে ঘুমাতাম, ও মাঝে মধ্যে আমার দিকে প্রায় আমি ফলো করতাম, যে সে আমাকে খেয়াল করতো, জানালা দিয়ে উঁকি মেরে দেখার চেষ্টা করতো। আর বোঝেনি তো, আমি যখন শুইতাম, আসলে বেডে শুয়ে পড়লে তো আর ওই গায়ের কাপড় ঠিক থাকে না, তো ওই অবস্থায় ও নিজে একসময় এরকম তাকিয়ে দেখার চেষ্টা করতো বা দেখতো। তো এই অবস্থায় দিন চলতে লাগলো, বা আমি ওকে বুঝতাম। সে কখনো সন্ধ্যা রাত্রে ঘুমাইতো না, মানে অনেক রাত্রে জাগতো, বসে টিভি দেখতো বা মোবাইলে থাকতো, এভাবে অনেক রাত সে জেগে থাকতো। আমি হঠাৎ তাকে প্রশ্ন করতাম যে, "এই, তুমি এত রাত জেগে থাকো, তুমি ঘুমাও না কেন? তোমার সমস্যাটা কি?"
তো সে বলে যে আমার চিন্তা তোমাকে করতে হবে না, তুমি তোমার মতো ঘুমাও। তো যাই হোক, আমি আর কিছু বলতাম না, যেহেতু সে একেবারেই তো আর ছোট না, বড় হয়ে গেছে, তাকে তো আর এতটা শাসন বারণ করা যায় না। তারপর এমনি দিনের বেলা যখন আমি রান্না বান্না করে খেয়ে দে কোনো কাজ নেই, তো একটু যদি ঘুমাতাম, বিশ্রাম নিতে যেতাম, তো ওই আমি হঠাৎ একটু ঘুমিয়ে পড়লে আমি মাঝে মধ্যে দেখতাম যে ও এসে চুপি চুপি আমার পাশে মানে দাঁড়ায় আমার পায়ে সুড়সুড়ি দিত বা কোনো কিছু একটা বলার চেষ্টা করতো। তো এইটা আমি বুঝতাম। মাঝে মধ্যে আমি হঠাৎ ঘুম ভেঙে উঠে দেখি কেউ নেই রুমের মধ্যে। তখন আমি তো বুঝতামই যে আসলে আমাদের এই বাড়ির মধ্যে তো আর কেউ থাকে না ও ছাড়া। ও প্রায়ই আসতো, এসে টুক করে আমার পায়ে সুড়সুড়ি দিত বা আমাকে টুকাটুকি করতো, কিন্তু আমি এটা বুঝতাম না যে কে এটা। আমি একটু নড়ে জোরে যখনই উঠতাম দেখি যে ও নাই, মানে কেউ আমার পাশে নাই। তো যাই হোক, এটা তো বোঝার আর বাকি নেই। তো হঠাৎ একদিন, বোঝেনি তো, সমবয়সী মানুষ, ওরও তো এখন যৌবনকাল, হঠাৎ গভীর রাত্রে আমাকে বলতেছে যে আমি ওই রুমে একা একা ঘুমাবো, আমার তো ভালো লাগছে না, তো আমি তোমার রুমে কিছু সময় থাকি। আমি বললাম যে, আচ্ছা থাকো, মা ছেলে কাছে থাকলেই বা কি হয়, থাকো তুমি, সমস্যা কোথায়। তো সে তো থাকলো, থাকার পরে হঠাৎ আমাকে বলতেছে যে দেখো, আমি তো কখনো তোমাকে কোনোদিন মা বলে ডাকিনি, আর বাবা মারা গেলে তো তোমার দায়িত্ব নেবে কে? আমি ছাড়া তো তোমার দায়িত্বও কেউ নিতে পারবে না, আমিই তোমার দায়িত্ব নেব। আর যেহেতু তুমি, এইটা তোমার দ্বিতীয় ঘর, এই ঘরেতে আসছো তুমি, বাবাও তো বুড়ো হয়ে গেছে, তা আমি তোমাকে আজকে যেটা বলি সেটা তুমি একটু মনোযোগ সহকারে শোনো। তা আমি বললাম যে কি, কি এমন বলবে বাবা, তুমি বলো। তখন বলতেছে তুমি এসব বাবা টাবা ডাক বাদ দিয়ে তুমি আমার কথা শোনো। আমি যেটা তোমাকে বলবো, তুমি যদি রাজি থাকো তাহলে তোমার ভবিষ্যৎটা উজ্জ্বল, তা না হলে অন্ধকারে পড়ে যাবা। তাই বললাম যে হঠাৎ এই কথা, মানে আমি ঠিক বুঝলাম না, একটু বোঝাই বলো তো তুমি আসলে কি বলতে চাইছো। তখনও আমাকে বলতেছে যে দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি বা ভালো পাই, কিন্তু তোমাকে একটা কথা বলবো, বলতে চাই কিন্তু বলতে পারি না, নিজের বিবেকে বাধা যায় তবুও, বোঝোই তো, তুমি কি আমার চাল চাহনি চলাফেরা দেখে কোনো কিছুই আজ পর্যন্ত অনুমান করতে পারোনি, বুঝতে পারোনি? তো আমি তখন বললাম যে হ্যাঁ, কিছুটা বুঝি, একেবারেও যে বুঝি না তা না, কিন্তু তুমিই বলো যে আসলে তুমি আমাকে কি বলতে চাও। তখনও আমাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে একটু ছুঁয়ে দেখতে চাই, টাচ করতে চাই। আমি বললাম যে এটা অসম্ভব, এটা কে হয় তুমিই বলো, আমি না তোমার মা। তখন ও বলে আচ্ছা, আমি কি তোমাকে কোনোদিন তুমি আমার বাবার এই ঘরে আসার পরে মা বলে ডেকেছি? আমি বললাম যে না, আসলেই তো তাই, তুমি তো আমাকে কখনো মা বলে ডাকো না, তাহলে তোমার মনে এসব কি বইছে? তো বলে যে মাঝে মধ্যে যদি তুমি আমার সঙ্গে একটু সময় দাও তাহলে ভবিষ্যৎটা তোমার উজ্জ্বল, কারণ বাবা মারা যাওয়ার পরে আমি তোমাকে রেখে দেবো। তো বোঝেনি তো, আসলে ওর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম যে কি বলে। আর তাই তো, ওর বাবাও তো অর্ধেক বয়স অর্ধেক কাল চলে গেছে। এখন ওর বাবা কোন দিনে কি হয় না হয়, তারপরে আমার তো দুবার বিয়ে হয়েই গেল, আবার আমি কোথায় যাব, আর এই ছেলেটার সঙ্গে যদি থাকতে পারি, এইসব চিন্তা ভাবনা করে তখন আমি বললাম যে ঠিক আছে বাবা, তুমি আমাকে কি বলতে চাও বলো, কি করবো করো। তখন ও বলতেছে, আমাকে বিছানায় টাচ করে শুয়াই দিয়ে বলতেছে, মানে আমি তোমাকে এখন যেটা করব তুমি রাজি থাকো। তাই আমার তো তখন আসলে ওর স্পর্শ পেয়ে ভালোই লাগলো। যাই হোক, আমি আর কিছু বলতেছি নি, বোঝেনি তো যৌবনকাল, এরকম একটু একটু ছোঁয়া পেলে না ভালোই লাগে। যুবক মানুষ, ও যুবক ছেলে, আর আমও যুবতী মেয়ে, ভালোই লাগতেছিল। তো তারপরে সে যাই হোক, মাঝে মধ্যে এটা করতো, আমারও ভালোই লাগতো। আর আমিও দেখতাম যে আমার ভবিষ্যৎটা এই ছেলেকে ধরে রাখলে আমার আর কোনো টেনশন করতে হবে না। তো যাই হোক, ওর সব কথাই আমি আসলে মনের কাছ থেকে মেনে নিলাম। ওর বাবা ওই 10 দিন 15 দিন পর আসে, 3 রাত থাকে। সেও বুড়ো, মানে অর্ধেক বুড়ো হয়ে গেছে, কোনো কিছু আসলে ইয়া করতে পারে না। তারপরেও আবার সে তার ড্রাইভিং করে সে তার রুটে চলে যায়।
তা আমি তো বাড়িতে একা থাকতে আমি কাকে নিয়ে থাকবো? তো ও যখন আমাকে এভাবে করতে চায়, ভালোই দিনকাল কাটছিল। তো শেষ জীবনটা আসলে এরকমই আমার পরিস্থিতির শিকার হয়ে গেলাম। আসলে আমার তো পরে আর তার 3 নম্বর বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না, তাই সৎ ছেলের সঙ্গে জীবনটা পার করার সিদ্ধান্ত নিয়ে নিজেকে একটা উপস্থিতির পর দাঁড় করিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার মতো যেন আপনাদের আর কোনো জীবনে এরকম কোনো ঘটনা না ঘটে, আপনারা এদিকে খুব সাবধান থাকবেন, দেখে শুনে যা হয় করবেন। এরকম 2 নম্বর ঘরে বিয়ে শাদী করলে সে ঘরের জন্য সমবয়সী সৎ ছেলে যদি থাকে, তাহলে তার থেকে একটু সাবধান থাকবেন। তো এই ছিল আজকের গল্প। যদি আমার গল্পটি আপনাদের একান্ত ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটা লাইক দিন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার আশায়। কেমন আছেন আপনি? আমি তো ভালো আছি। কি খবর তোমার ছোট ভাই? উম, কেমন লাগলো সেদিন? আর বলেন না তো সেদিনকার কথা। আপনি যেভাবে আমার সঙ্গে ইয়ে করলেন, আপনি একটু থেকে একটু হলেই চলে যাব, দেরি হয়ে যাচ্ছে, ওই বাসায় কাজ আছে, এত তাড়াহুড়া তাড়াহুড়া করে এসব হয় নাকি? আচ্ছা, তুমি যে আমাকে এই কথা বলছো এখন, কিসের এত তাড়াহুড়া করলাম আমি? হ্যাঁ, আর তোমার কাছে মানুষ যায়? অত বড় তুমি যেভাবে করলে, আর এটা আসলে আমার তো পারাও লাগবে। আমি আর পাগল তো নেই, বুঝছো? তুমি ডাকলেই যে আমি যাব, এত পাগল আমি নেই। যেখানে যাওয়ার কথা, যেখানে যা করার কথা সবই করছি। বাদ দাও তো, আর কখন আমাকে ডেকো না। পারলে তুমি আমার বাসায় এসো। তোমার কাছে যে একদিন যাবে, সে আর মনে হয় তোমার সঙ্গে কোথাও বেড়াইতে যাবে না। আমার মনে হয় না, কারণ আমি বুঝে গেছি। আবারও আমি নেড়ে নেড়ে বেলটাল একবারই যাই, বুঝতে পারছো? হ্যাঁ, তোমার কাছ থেকে আসার পরে 3টা দিন জ্বর এসে আমি বাসায় অসুস্থ, একটা বার খোঁজ নিয়ে আই না। আর এখন বলতেছে কবে যাব কবে যাব। বাদ দাও এসব। এই তো ভাবি, আপনি শুধু শুধু আমার উপর রাগ করছেন, আমাকে ভুল বুঝতেছেন। তা কেন? আর আমি কি এমন হয়ে পড়ছি যে আপনি একটা বারই আমার সঙ্গে ঘুরে ফিরে গেলেন, আর আপনার ভয় লাগতেছে আপনি আসবেন না? হ্যাঁ, হ্যাঁ, কি হয়ে গেছে আমি? শোনো, তোমার ভাইয়ের সঙ্গে আমি সংসার করতেছি এতদিনে, তোমার ভাই এখন বিদেশ আছে বিধায় তোমাদের সাথে মাঝে মধ্যে একটু সময় সুযোগ দিয়ে ঘোরাফেরা করি, বাসায় বসে ভালো লাগে না তাই। তার তোমাকে তো আমি যাচাই করলামই, তোমার মধ্যে কি আছে সেটা তো আমি বুঝেই গেছি। তোমার জায়গায় যদি তোমার ভাই হতো তোমার মতো, আমি কোনোদিন এর সংসারই করতাম না। কারণ আগে একখান বিয়ে শাদী করো, দেখি পরের মেয়ে এসে তোমার ভাত খায় কেমন করে, আমি বুঝতে পারছি। আর এটা আমি কাউকে বলবো না। আরে, তুমি আমাকে ডাকো, তুমি যেখানে যা করতে বলছো আমাকে, সবই তো করছি, কোথাও তো কমতি রাখিনি। বা তুমি যেভাবে যা করতে বলছো সবই করছি। যে কোথাও বেড়াইতে চাইছো সেখানে বেড়াইতে গেছি, প্রাকৃতিক দৃশ্য দেখছি, নদীর ধারে গেছি, সব জায়গায় তো ঘুরলাম, বাগানে বেড়াই, সব জায়গায় তো গেলাম। আবার তুমি সন্ধ্যায় আমাকে যা যেটা করতে চাইছো সে আশাটা তোমার পূরণ করলাম। কোথায় আমি তোমার কমতি রাখছি? তারপরেও শোনো, একটা মানুষ স্বাভাবিক আর অস্বাভাবিক, এটা একটা কথা আছে, বুঝতে পারছো? তুমি আমার দেবর হলেও আমি তোমার সব আশা আকাঙ্ক্ষা যা তুমি বলছো আমি সব কিন্তু তোমাকে পূরণ করছি, কোনটাকে আমি কমতে রাখছি? তারপরও তুমি এই কথা বলো কেন? শুধু একটা জিনিসই বেশি, তোমার ভাই আর তোমার মধ্যে একটু ব্যবধান। তুমি দেবর, তারপরেও তোমার এটা অত বড় আমার ভাল লাগে না, বুঝতে পারছো? আমি আসলে আমার কাছে এটা বেশি হয়ে যায়, এখন অন্যের বেলায় কি হবে জানি না। বাধ্য হতে এসব, আমি কখনো তোমার কাছে এই সমস্ত আর যাবো না আমি। আর শোনো, এমনি যদি কোথাও বেড়াইতে চাইতে চাও, তাহলে তুমি বাসায় এসো। আমার বাসায় এসে খাওয়া দাওয়া করবা, দুই ভাই বোনে একসাথে বিকালে না একটু তোমার মোটরসাইকেলে পিছে পিঠে ঘুরবো। এটাও তো একটা শখ, তাই না? শুধু অন্য সাইডে যাও কেন? হুম। ঠিক আছে ভাবি, তাইলে না হয় আপনি একটা দিন করেন, আপনি ফ্রি আছেন কবে? আপনাকে নিয়ে মিতা খালার বাসায় বেড়াইতে যাব। মিতা খালা অ্যারেঞ্জমেন্ট করবে, রান্না বান্না করবে, দুজনে খাওয়া দাওয়া করে একটা রাত না হয় ওখানে থেকে আসবো। পারবেন আপনি? ওরে বাবা, হ্যাঁ, তুমি আবার ওই জুমের বাড়ি দাওয়াত খাবা, মেতা খালার বাড়িতেই যাবা আমাকে নিয়ে? ও, মিতা খালা এটা বুঝবে না মনে হয়।
আর রাত থাকবে কোথায়? ওরে বাসায়? আমাকে নিয়ে মেটাখালা বাড়িতে রাত থাকলে তোমার লাভ কি হবে বলো? মেটাখালা কি কখনো তোমার কাছে আমাকে বুঝে যাবে না এটা? পাগল কোথাকার। আচ্ছা, তোমার বুদ্ধি হবে কবে বলো তো? তার চেয়ে যদি 2-1 ঘন্টা তুমি আমাকে নিয়ে নিরিবিলি কোথাও গার্ডেনে, ফুলের বাগানে বা আমরা একটা জায়গায় ঘুরতে যাও, তাও তো একটা কিছু করতে পারো। ওখানে যায় শুধু শুধু আমাকে মার্কা মারা করা ছাড়া আর কিছুই না, আর তুমিও ফেস হয়ে যাবা। আচ্ছা, তোমার বুদ্ধি হবে কবে বলো তো? এই ছেলে মানুষের তা ছাড়ো। যদি খুব মন চাই, একটা জায়গা ঠিক করে নিরিবিলি সেখানে না হয় যাই নিয়ে দুজন একটা 1-2 ঘন্টা সময় সেখানে পার করে আসবো। তবুও আত্মীয় স্বজনের বাড়ি তোমাকে নিয়ে আমি যাবো না। তুমি কি এখনো ছোট আছো নাকি? হ্যাঁ, তুমি বড় হয়ে যাও নাই? আর তোমার সঙ্গে আমি এখন যদি একটা জায়গায় যাই রাত যাপন করি, এটা মানুষ বা আত্মীয় স্বজন বুঝবে না এটা? তারা কি ভাত মাছ খায় না? তোমার বুদ্ধি হবে কবে বলো? মাথার মধ্যে খেয়ে খেয়ে ছাই ছাই ঢুকিয়ে রাখছে গবেট কোথাকার। এই শোনো, শুক্রবারের দিনকে তুমি বিকেলে আমার সঙ্গে একটু সাক্ষাৎ করো, আমার বাসায় আসো। তারপরে তোমাকে নিয়ে আমি নিজে যেখানে যাই যাব। আমার একটা বান্ধবীর বাসা আছে, ওরে বাসায় যে দুইজন বিকেলে যাব, প্রয়োজনে রাত থাকা লাগবে, থাকবো, সমস্যা কোথায়? কিন্তু অন্য নিজের আত্মীয় স্বজনের বাড়িতে কখনো এইরকম থাকা যাবে না। আমার বান্ধবীকে বললে সে জায়গায় করে দেবে, তাদের বিল্ডিং ঘর বাড়ি, সে একটা রুম ছেড়ে দিলে সেখানে না হয় দুজন থাকবো, হবে তো? হুম। ও, তাহলে তো ভালোই হবে ভাবি। আপনার বান্ধবীর বাসা যদি নিরিবিলি থাকে, আমি তো এইরকম জায়গায় খুঁজতেছি। আপনি তো আমাকে ধরা দিচ্ছেন না, আমার ইয়ে বড় উয়া এটা সেটা নানান কথা আমাকে শোনাচ্ছেন। হ্যাঁ, একদিন এসে একবারে উনি ভয় খেয়ে গেছে। আরে এরকম মেয়েরা চেয়ে পায় না, আর ওনার একদম বেশি আহ্লাদ দেখাচ্ছে আমাকে। আপনার শোনেন ভাবি, আপনার হচ্ছে ওই বান্ধবীকে বলে যোগাযোগ করে ঠিক করে রাখেন, শুক্রবার দিন অবশ্যই আসতেছি। আমি মিষ্টি কিনে নিয়ে ওরে বাসায় যাবো, যে একটা রাত অবশ্যই থাকবো। বুঝেন না কেন আপনি? আজ একটা মাস আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করিনি, কোথাও ঘুরতে যাইনি। আপনাকে ছাড়া কি আমি কোথাও যাইতে চাই বলেন? তাই নাকি? হ্যাঁ, শোনো, আবার আমি বাদে তোমার আলালে আবার অন্য কোনো মেয়ে বান্ধবী টান্ধবী সেট করো নি তো? কেউ নেই তো তোমার? না না ভাবি, আপনি আমাকে একদম অবিশ্বাস করবেন না। দেখেন, ভাই যতদিন বিদেশ গেছে, আমি আপনার উপর ডিপেন্ড করে শুধু চলাফেরা করি। কারণ যখন যা লাগে 2-4 টাকা পয়সা বা যেটাই আমার দরকার হয়, আপনিই তো সব পূরণ করেন। অযথা আমি প্রশ্নের কাছে যাব, অন্যকে পছন্দ করব, এই সমস্ত কখনো খুঁজেই দেখিনি। আপনি আমার চোখে একদম মহারানী। বোঝেন না আপনি? হ্যাঁ, বুঝবো না মানে? আরে গাধা, বুঝছি বলেই তো আমিও তো আর কারো কোনো দিকে ফলো করি না, কারোর দিকে ইটিস পিটিস করে তাকাই না। আছে না আমার একটা ছোট দেওরা? হ্যাঁ। কি, আমাকে ভুলে যাবে তো তোমার ভাই আসলে, তাই না? ভাই যখন বিদেশ থেকে আসবে, তখন তো একটু নিজেকে ঢেকে দিয়ে রাখবই। কারণ অত কাছাকাছি থাকলে তো ভাই আবার মাইন্ড করতে পারে, বোঝেন না আপনি? তারপরে কদিনের জন্যই বা আসবে, থেকে থেকে চলে যাক। তারপরে তো ভাবি আমারই থাকবে। হুম। ভাবির দায়িত্বটা তো তখন আমাকেই বহন করতে হবে, তাই না? এই তো, ছোট দেওরার মাথায় অনেক বুদ্ধি, কে বলছে তার মাথায় বুদ্ধি নেই? হ্যাঁ। আরে তোমার ভাই এসে অতিরিক্ত 2 থেকে 3 মাস থাকবে, তারপরে আবার সে বিদেশ পাড়ি দেবে। আর তারপরে বাকি যে 3 বছর 4 বছর সে আসবে না, এই সময়টুকু তো শুধু তুমি আর আমি সুন্দরভাবে বিদেশে টাকা আর আমাদের খরচাপাতি করা, বিলাসিতা করা, এদিক সেদিক ঘোরাফেরা। হুম। দারুণ মজা হবে, তাই না ছোট ভাই? হ্যাঁ। আর শুধু কি তাই, ছোট ভাইকে তো আমি বিয়ে শাদিও করতে দিচ্ছি না। আছি না আমি? কি, কোনো কিছুতে কি অভাব দিচ্ছি তোমাকে? হ্যাঁ। চলে না আমাকে দিয়ে? আরে চলবে না কেন? এই আমার কাছে বেশি হয়ে যাচ্ছে তো। ভাবি, শুক্রবার দিন কিন্তু আপনি মিস করবেন না, কথা কিন্তু ওইটাই ফাইনাল। তো ঠিক আছে, আম্মু মনে হয় আমাকে ডাকছে, এখন রাখি। রাখতে চাইছো? এই শোনো, তুমি কিন্তু রাত্রে যখন 10টা বাজবে আমাকে ফোন দেবে, ভিডিও কলে কিন্তু আমি তোমার সঙ্গে কথা বলবো। এই, তুমি ফোন কেটে দিয়ে আমার কথা ভুলে যাও কেন? হ্যাঁ, ভিডিও কলে আমার মুখটা দেখবে, তোমার মুখটা আমি দেখবো, তাহলে একটু মায়া বাড়বে। বুঝে না পাগল ছেলে। তুমি ছোট বলে তোমাকে অনেক কিছু শেখাচ্ছি, তোমার অজানা এখনো অনেক কিছু আছে, বুঝতে পারছো? আর শোনো শোনো, এইগুলা
ওদের ভবিষ্যতে অনেক কাজে আসবে, বুঝতে পারছো? তো ঠিক আছে, যাও, তোমার আম্মু বলে ডাকছে, কি বলছে না বলছে শোনো। ভালো থেকো। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, দেবর এবং আমার এই সংলাপটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওতে একটা লাইক দেন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই একটু অপেক্ষা করুন, আবার আরো সুন্দর গল্প নিয়ে আসছি। আল্লাহ হাফেজ। হ্যালো জোরুল। হ্যাঁ ভাবি, শুনতে পাচ্ছি, কি হয়েছে? কে রে ছোকরা, সেদিন তুই আমার কাছ থেকে টাকা নিয়ে গেলি যে তুই আমার ওইটা কিনে নিয়ে আসবি, কই এখনো তো দিয়ে গেলি না? ভাবি, আমি ওইটা কিনতে যাই ফেরত আসছি। কেন রে? কি সমস্যাটা কি? ভাবি, দোকানদার আমাকে জিজ্ঞেস করছে ভাই কি নেবেন। আমি বলছি যে এইটা, তখন বলতেছে সাইজ কত, তখন আর আমি লজ্জায় বলতে পারিনি। কে রে, তুই মাপ জানিস না? জানি, কিন্তু অস্বাভাবিক মাপ তো, এই জন্য বলতে আমার খুব লজ্জা লাগেছিল, এই জন্য বলেওনি আনিওনি। শোন রে পাগল, ওই মানুষের ছোট ছোট দেবর থাকলে ভাবিরে কত কিছু আইনে দেয়, আর তোর দিয়ে আমি জীবনে কিছুই করাতে পারলাম না। ও, তাই নাকি? হ্যাঁ তাই। খালি এটা আইনি দিনই আর কিছুই করাতে পারলেন না, আর বাড়ি যায় যে ভাইয়ের কাজ কেটা করে দিয়ে আসে, ভাই তো বিদেশে পড়ে রয়েছে, আর আমার পাড়েই তো তোমার জীবনটা চলতেছে, আর এখন আমি কিছুই করলাম না। হ্যাঁ, এইটাতে তো তুমি পাক্কা, তাছাড়া আর কি পারো? এই ভাবি, আজকে আমি শহরে যাচ্ছি, যাই ওইটা 1 ডজন কিনে নিয়ে আসবো। আজকে একদম লজ্জা করব না, সাইজটাও মুখ বন্ধ করে চোখ বন্ধ করে বলে দেবো, আর বিভিন্ন কালার দেখে নিয়ে আসবো। খুশি তো? হবে তো? আর আজকে আসবো তো তোমার কাছে এটা নিয়ে। হ্যাঁ, অবশ্যই নিয়ে আসবি। তবে শোন, ওই সন্ধ্যার পরে আসিস, দিনের বেলা আসার দরকার নেই, সন্ধ্যার পরে ওইটা নিয়ে দিয়ে যাবি। আর শোন, আজকে কিন্তু হবে তবে না, এটা বলে দিলাম তোরে, মন খারাপ করিস না আবার। এই তো ভাবি, তোমার কথা হচ্ছে না তো, তাহলে আমি এটা কিনতেও যাব না। এই ছোকরা, এই শোন, আমার মা আসছে বাড়িতে, ওর মা যদি বিকেলে চলে যায় তাহলে তোকে বলবো, তখন হবে। তাছাড়া মা যদি আজকে থাকে তাহলে তো আর সম্ভব নাই, বুঝিস নাই? ও, তার মানে মাওইমা আসছে, তো এইটা বললেই তো তুমি পারো। এত এনে বেনে কথা বলতেছো কেন, আমি তো বুঝতে পারিনি আসলে। তাহলে আজকে থাক, মাওইমা চলে গেলে না হয় কালকে ওইটা কিনে তারপরে ওইটা তো আর বাড়িতে আমি নিয়ে এসে রাখতে পারবো না, সোজা ওই ওই সাইড দিয়ে তোমার বাড়িতে ঢুকবো, বুঝতে পারছো? তাহলে এতক্ষণে বুঝছিস? এ জরুল শোন, ওই আমি বলে কি, যে যেটা আমি তোকে বলতে চাচ্ছিলাম না, তবুও বলে দিই। আসলে মা চলে গেলেও হবে না, জানিস? মানে আমার ওইটা হয়েছে তো মাস শেষে, এখন এটার উপর তো আসলে তোকে আমি সুযোগ দিতে পারতেছি না, বুঝিস না? যদি একটা কিছু হয়ে যায়, এই জন্য তোরে বলতেছি। বোকাসেল, একটা মেয়ের কথা অনেক সময় ভাষায় বুঝে নিতে হয়, আমি কেন তোরে না করতেছি। এতদিন যে তুই আমার সঙ্গে রেগুলার এসে থাকিস, তোকে কি কখনো আমি বাধা দিছি না করছি? কারণ তুই তো আমার বড্ড উপকার করে যাচ্ছিস দিনের পর দিন। দেখ না, তোর ভাই বিদেশ গেছে, আর এর যাবত তো তুই আমাকে চালিয়ে নিচ্ছিস, আর তোকে ওই যে টাকা পয়সা হাত খরচ টরচ দিয়ে আমি একটু চালায় নিচ্ছি। তোর কি ভালো হচ্ছে না এটা? ধর ভাবি, তোমার টাকা পয়সা বাদ দাও তো। টাকা পয়সা আমার তোমার ছাড়া আর কিছু ভালোই লাগে না জানো। একটা দিন একটা রাতও আমার ঘুম হয় না, একদম আমি মানে একা থাকতেই পারি না। কি যে একটা বদ অভ্যাসে পরিণত হয়ে গেল ভাবি। তুমি আসলে আমারে কি যে শেখাইলা জীবনে, আমার আর তোমার ছাড়া কিছুই ভালো লাগে না। কিরে জরু, তাই নাকি আজকাল? হ্যাঁ ভাবি, আসলেই তাই, আমি মন থেকে কথাটা বলছি। দেখো, ছাত্র জীবনে যেভাবে যাই ছিলাম না ছিলাম, তুমি আমাকে ডেকে এই যে ভাইয়ের অভাবটা আমাকে দিয়ে পূরণ করে নাও। এই যে দিনের পর দিন যেগুলা তুমি আমারে শেখায় নিলে, আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে জানো। আমি পড়ার টেবিলে বসলে সব সময় তোমার মুখখানা আমার চোখের সামনে ভাসে, সব সময় তোমার কথাই আমার মনে হয়। মনে হয় কি জানো, যে তোমারে নিয়ে আমি কোথাও চলে যাই। কি বললি তুই? হ্যাঁ? তুই এত মোটা বউরে চলা চলাইতে পারবি বল? হ্যাঁ? না আমার মতো একটা মোটা টোটা দেখে একটা বিয়ে শাদী দেবো তোরে? ভাবি, তোমার মতো এরকম হোস্টপুষ্ট ছাড়া যে আর আমার জীবনে ভালোই লাগবে না। কারণ তোমারে দিনের পর দিন পাইতে পাইতে তোমার মতোটাই আসলে আমার লাগবে, কারণ তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে জানো। তুমি যেভাবে আমাকে আদর আপ্যায়ন করো, যেভাবে যেভাবে আমাকে খুশি করো, বা আমিও আমার এই সমস্ত দিয়ে তোমাকে যেভাবে খুশি করি, আমি নিজের কাছেও খুব আনন্দিত। আর শুধু তাই না, তোমার ব্যবহারে আমি মুগ্ধ। আসলে জানি না যে আমার ভবিষ্যতে বিয়ে শাদী করলে তোমার মতো মেয়ে আমি পাবো কিনা। তোমারে আমার খুবই ভালো লাগে। দিনে দিনে
আমি তোমারই প্রেমে পড়ে গেছি ভাবি। এখন ভাই কবে আসবি না আসবে জানি না, আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, যে আমি তোমারে নিয়ে কোথাও চলে যাই, সারাটা জীবনের জন্য তোমাকে আমার কাছে রেখে দিই। আমার খুব ইচ্ছে করে তোমার ওই রাঙানো ঠোঁট দুটা, রাঙা রাঙা চোখ দুইটা, ওই যে কুচকুচে কালো কুকড়ানো চুল, আমার যে কি যে ভালো লাগে ভাবি। আর তোমার ওই নাদুস নুদুস পুরো বডিটা, মানে আমার খুবই ভালো লাগে। সবসময় কল্পনায় তোমাকে আমি দেখি, এই জন্য বলতেছি। তাই নাকি রে আজকাল? হ্যাঁ, এতটাই মুগ্ধ হয়ে গেলি? তাই তুই আমারে নিয়ে যা। আর শোন, আমার যা হবে না হবে না, মা ওই সন্ধ্যার দিকে চলে যাবি, তুই ওইটা কিনে নিয়ে আজকেই চলে আয়। তোর যখন এতই কষ্ট হচ্ছে একা থাকতে, আয়। আর শোন, এ পাগল, তোর ওইটা নিতে আমার খুব ভালো লাগে জানিস। তোর ভাইয়ের ওই রকম না, ওই কোন রকম একটু জান না, মানে আমার ও দিয়ে আসলে আমার মানে আমি খুশি হইনি জানিস। কিন্তু তোর সঙ্গে তোর আচরণে আমি দারুণ মুগ্ধ রে। তোর সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, আর তোর ওই পশমটা, মানে আমি খুব, আমার পরানটা একদম জুড়াই যায় জানিস। এই জন্য বলতেছি কি, যে তুই সারাটা জীবন আমার সাথেই থাকবি। আরে তোর ভাই ওই 5 বছর পরেও যদি বিদেশ থেকে বাড়িতে আসে, খুব জোর হলে 1 মাস নাইলে 2 মাস থাকবে, তারপর তো আবার ওই বিদেশি পাড়ি দেবে। তখন তো আবার ওই আমি একাই হয়ে যাব। জাস্ট এই সময়টুকু শুধু তুই আমার থেকে আলাদা থাকবি। তখন একটু কষ্ট হবে আমি জানি, তারপরেও আমি দেখবো। তারপরে তো আবার বাকি জীবনটা তো তোর সাথেই আমার কাটবে রে। তো অযথা আমাকে নিয়ে তোর ভেগে যেতেই হবে কেন, আর তোকেই বা আলাদা বিয়ে শাদী করতে হবে কেন? এই সমস্ত চিন্তা একদম মাথা থেকে জিরে ফেলে দে। আমি শুধু তোর রে পাগল, বুঝিস না এটা? তবুও ভাবি, আসলে আমি তোমার দারুণ মায়ায় পড়ে গেছি। সব সময় তোমার কাছেই থাকতে চাই। এই যে একটা রাত যদি তোমার কাছে যাই, মানে হয়ে গেলে তখন এই যে আবার ঘরে এসে একলা ঘুমাই, এইটাই হচ্ছে আমার কষ্ট। মানে আমি তোমার কাছে ওই সমস্ত বলেই না, আমি সবসময় সারাক্ষণ তোমার পাশেই থাকতে চাই, এইটাই শুধু আমার মন চাই। ওরে আমার পাগল প্রেমিক পাগল রে। হ্যাঁ, তাই তুই এক কাজ কর, ওই চাষিরে বলে বল যে আমি লেখাপড়া করব ভাবির বাড়ির থেকে, আমি কলেজ করব, কলেজে যাতায়াত করবো ভাবিরে। ভাইও বাড়ির থাকে না, ভাবির বাড়িতে একটা গার্জেন দরকার, এভাবে বলে যদি ম্যানেজ করে চলে আসতে পারিস, তাহলে তো আমার বাড়ি থেকে কলেজ কর, তাহলে তোর সবসময় আমি চোখের সামনে থাকবো, হবে রে তো এবার? হ্যাঁ। ভাবি, প্রয়োজনে আমি তাই করব, সত্যি। আমি তোমার সঙ্গে একদম ঠাট্টা করছি না। আমি মায়েরে বুঝাই, মা যদি বলে অনুমতি দেয়, তাহলে তোমার যদি আপত্তি না থাকে, সত্যি আমি তোমার বাড়িতে থেকে লেখাপড়া করব আর কলেজ করব, মাঝে মধ্যে বাড়িতে আসব। কেউ যাতে কোনো মাইন্ডও করবে না, কিচ্ছু না। তুমি আমার ভাবি না, আর আমি তো তোমার ছোট ভাইয়ের মতো, বুঝতে পারছো? ওরে আমার ছোট ভাই, হ্যাঁ, আমার ছোট দেওরা। ওর ভাইয়ের চেয়ে যে ওই বেশি পারে তা বলবে না, ও আমার ছোট ভাই। ভাবি, তোমার যে আসলে এরকমই দরকার, তাছাড়া কি তোমারই পোষায় তুমিই বলো? কারণ তোমার অত বড় একখান শরীর স্বাস্থ্যওয়ালা মানুষ, তুমি অত সুন্দর তোমার ফিগার, আর তোমার জন্য যেটা পারফেক্ট, হয়তো সেটা আমি তোমার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছি, এটাই। কম বেশি সেটা বড় ম্যাটার করে না। আসলে মনের কাছেও ধরছে, তোমারও আমার ভাল লাগে, আমারও তোমার ভাল লাগে, এই জন্যই তো তোমার কাছে যাই, বা তুমিও আমাকে ডাকো। এই ধরলেই, তোর বকবকানি এখন বাদ দে। এত অনেক কথা বলছিস এত সময় ধরে। ওই মা বিকেল বেলা চলে যাবি, তো আমার এইরকম একটু অসুবিধা হয়েছে, তে এটার পরে কি থাকবি নাকি 2-1 দিন বাদ দিবি, সেটা বল আগে। তুই আবার মন খারাপ করবি এই জন্য বলতেছি। না না ভাবি, আমি মন খারাপ করব না। এগুলো তো আসলে মেনে চলেই চলতে হবে। শোনো ভাবি, ওই এক কাজ করি, আমি আহ, ওই 2 দিন পরে শহর থেকে ওইটা কিনে নিয়ে তারপরে তোমার বাড়িতে যাই। তার আগে আর আমি যাইতে চাচ্ছি না, আমি এমনি তোমার সঙ্গে ঠাট্টা করলাম। তো শোনো, ও মা এসে যাবে, ওই দেখতেছি আমার দিকে তাকাচ্ছে। তো এখন রাখি, অনেক কথাই তো বললাম। আর মামিমাকে বিদায় করে তারপরে তুমি আমাকে পরে রাত্রে আবার ফোন দিও, হ্যাঁ? ওকে, এই তো আমার লক্ষ্মী দেওরা। তো ঠিক আছে, এখন কে বলছে তোমার মাথায় বুদ্ধি নেই? তোমার মাথায় অনেক বুদ্ধি, শুধু আমার সঙ্গে একটু ফাজলামো করো, ঠাট্টা করো, তাই না? তো ঠিক আছে, শোনো, ওই মা সন্ধ্যায় চলে যাবে, মারে বিদায় করে দে। আমি রাত্রে তোমাকে ফোন করে তারপরে একটু কথা বলবো না। তো এখন রাখি, আল্লাহ হাফেজ। ওকে ভাবি, আল্লাহ হাফেজ, বাই বাই। তো বন্ধুরা, দেবরের সাথে আমাদের সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি সালমান রেকর্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আবারও সুন্দর গল্প নিয়ে আসি, ততক্ষণে সবাই তোমরা সালমান রেকর্ড চ্যানেলের সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।